নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করব। তো যদি কথা বলি, এই যত রকমের মেটাল দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে যে প্রিসিয়াস মেটাল রয়েছে, এই গোল্ড, সিলভার, তার সঙ্গে সঙ্গে এই কপার বলুন, এই স্টিল বলুন, তারপরে এই জিঙ্ক রয়েছে, এইগুলোর যে দাম সেগুলো কিন্তু খুবই বেড়ে গেছে। আর এই কোনো মেটালের দাম বাড়ছে মানে শুধুমাত্র যে সেই মেটালের দাম বাড়ছে এমনটা নয়, কিছু কিছু ইন্ডাস্ট্রিতে এর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে। তো যদি এই গোল্ডের কথা বলি, দেখতে পাচ্ছেন বর্তমানে এই 1,42,241 টাকার কাছাকাছি চলছে। এইখানে দেখতে পাচ্ছেন 1 মাসে 7.40% বেড়েছে, 6 মাসে 45%, তারপরে 1 বছরে দেখতে পাচ্ছেন 81% বেড়ে গেছে এবং 5 বছরে 190% বেড়েছে। তো যদি এই চার্ট দেখেন, চার্টেও বুঝতে পারছেন কিভাবে এই গোল্ড অনেকটা দামি হয়ে উঠেছে। আর এই যে গোল্ড, সেটা শুধুমাত্র যে জুয়েলারি সেগমেন্টে ব্যবহার হয় এমনটা নয়, এই গোল্ডের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার রয়েছে। যদি এখানে দেখতে পাচ্ছেন এই জুয়েলারি সেগমেন্টে কত পার্সেন্ট ব্যবহার রয়েছে, এই 47%। বুলিয়ন এইখানে রয়েছে 37%, মানে সোনার যে বাট হয়, তারপরে কয়েন, মেডেল সেখানে 9% রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স, এইখানে 6% এই গোল্ডের ব্যবহার রয়েছে। কারণ এই যে সোনা, এটা একটা উত্তম পরিবাহী এবং সেই কারণে অনেক দামি দামি যে ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেখানে কিন্তু এই গোল্ডের অল্প মাত্রায় ব্যবহার রয়েছে। এবং দেখতে পাচ্ছেন টোটাল প্রোডাকশনের প্রায় কিন্তু 6% এই ইলেকট্রনিক্স সামগ্রীতে চলে যায়। তার মানে কি, যেই ইলেকট্রনিক্স সামগ্রীতে এই গোল্ডের ব্যবহার করা হচ্ছে, সেই কোম্পানিগুলোর জন্য কিন্তু এই যে কাঁচামাল বা সোনা, এর দামটা বেড়ে গেছে, মানে তাদের যে উৎপাদনের খরচ সেটাও বাড়ছে। তো এই অবস্থায় যদি ইলেকট্রনিক্স কোম্পানিগুলো তাদের জিনিসপত্রের দাম না বাড়ায়, তাহলে কি হবে, তাদের কিন্তু প্রফিট কমে যাবে বা হয়তো লসেও বিক্রি করতে হতে পারে। কিন্তু এই কোম্পানিগুলো ইউজুয়ালি কি করবে, তাদের যে জিনিসপত্রের দাম সেগুলো কিন্তু বাড়িয়ে দেবে। তারপরে যদি এই সিলভার ফিউচারের কথা বলি, তো এতে তো সব থেকে ভালো র্যালি দেখা গেছে। দেখতে পাচ্ছেন প্রায় 2,75,000-এর ওপরে উঠে গিয়েছে এবং এক সময় তো এটা এই 2,80,000, 79,000 এরকম জায়গাতেও চলছিল। এইখানে দেখতে পাচ্ছেন এই যে সিলভার রয়েছে, এই 5 দিনে 10%, 1 মাসে 40%, 6 মাসে দেখুন 145%, 1 বছরে 200% এবং 5 বছরে 322% বেড়ে গেছে। তো এই যে প্রিসিয়াস মেটালগুলো রয়েছে, এগুলোতে ইউজুয়ালি এরকম যে প্রাইস মুভমেন্ট সেগুলো কিন্তু দেখা যায় না। এইখানে 5 বছরের চার্ট দেখে বুঝতে পারছেন এই শেষ কিছুদিনেই কিন্তু এত বড় র্যালি এসেছে, বিশেষ করে এই 2025-এর মাঝামাঝি সময় থেকে। আর এই সিলভার, এটার ইলেকট্রনিক সেক্টরে ব্যবহার কিন্তু আরো বেশি। গোল্ডের দেখলেন 6% রয়েছে, আর যদি সিলভারের দেখি, এখানে দেখতে পাচ্ছেন যতটা সিলভার রয়েছে তার মধ্যে 33% এই জুয়েলারি, সিলভারওয়্যার এবং রিলিজিয়াস যে অবজেক্ট সেই ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে এই 11% সিলভারের যে কয়েন হয়, বার হয়, এইগুলোতে ব্যবহার হয়। এবং এইখানে দেখুন এই যে 56% রয়েছে, এটা কোথায় ব্যবহার করা হচ্ছে, এই ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে। কি কি রয়েছে, এই ইলেকট্রনিক্স রয়েছে, ব্যাটারি রয়েছে, তারপরে বায়োসাইডস রয়েছে, সোলার প্যানেল, এইগুলোতেই কিন্তু সব থেকে বেশি এই সিলভারের ব্যবহার করা হচ্ছে। এবং এই সিলভারের যে ডিমান্ড সেগুলো বেড়ে যাওয়ার পেছনে কিছু কারণও রয়েছে। প্রথমত এই যে সোলার সেক্টর, সেটার উপর জোর দেওয়া হয়েছে এবং এই যে সোলার প্যানেল, সেখানে কিন্তু সিলভারের ব্যবহার রয়েছে। তারপরে যদি কথা বলি এই ইলেকট্রিক ভেহিকেলস, এইখানেও এই যে সিলভার, সেটার ব্যবহার রয়েছে। তারপরে বিভিন্ন যে ডিভাইস হয়, 5G ডিভাইস, ইলেকট্রনিক্স, মেডিকেল ডিভাইস, এইখানেও এই সিলভার তার ব্যবহার হয়। তো এই জিনিসগুলোর যে উৎপাদন সেগুলো অত্যন্ত বেড়ে যাওয়ার কারণে এই যে সিলভার, তার ডিমান্ড অনেকটা বেড়ে গেছে এবং সেই তুলনায় সাপ্লাই অনেকটাই কম। তার কারণের জন্যই কিন্তু এই যে সিলভার, তার প্রাইস বেড়ে যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি বলি কপার, এইখানেরও যে প্রাইস সেটাও একদম হাই জায়গাতে দেখতে পাবেন। এবং এই যে কপার, এটাকে কি বলা হয়, দ্য হার্ট অফ মডার্ন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি। তো এই কপার ছাড়া এই যে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু পুরোপুরিভাবেই অচল। এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছেন। যদি এই লিথিয়ামের কথা বলি, এই লিথিয়ামের প্রাইস কিভাবে বেড়েছে দেখতে পাচ্ছেন, 1 বছরে প্রায় 108%-এর ওপরে বেড়েছে। 1 মাসে দেখতে পাচ্ছেন লিথিয়াম 67% বেড়েছে। আর এই লিথিয়াম, এটা কোথায় ব্যবহার করা হয়, লিথিয়াম আয়ন যে ব্যাটারি রয়েছে শুনেছেন না, সেইখানে কিন্তু এই যে লিথিয়াম, এটা সব থেকে গুরুত্বপূর্ণ পদার্থ। তো এই লিথিয়াম এর দাম বেড়ে গেলে কি হবে, এই যে ইভি ব্যাটারি রয়েছে সেগুলোর দাম বেড়ে যাবে অটোমেটিক। তো বুঝতে পারছেন এই যে প্রিসিয়াস মেটালগুলো রয়েছে, গোল্ড, সিলভার, তার সঙ্গে সঙ্গে কপার এবং তার সঙ্গে সঙ্গে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এইগুলোর দাম বেড়ে গেলে কোন কোন সেগমেন্টের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো প্রথমেই এই যে গাড়ি টার নাম চলে আসবে এবং স্টিলের যে প্রোডাকশনের খরচ সেটাও কিন্তু বেড়েছে। এবং নর্মাল গাড়িতে তো ঠিক রয়েছে, কিন্তু ইভি গাড়িতে এই কপার বলুন, তার সঙ্গে সঙ্গে সিলভার বলুন, এগুলোর কিন্তু ব্যবহার নর্মাল গাড়ির থেকে অনেকটাই বেশি। এবং এই যে ইভি গাড়ির মার্কেট সেটাও বাড়ছে। সুতরাং এদিক থেকেও এই যে সিলভার বলুন, তার সঙ্গে সঙ্গে কপার বলুন, তার ডিমান্ড বাড়ছে। তো এরকম সময় যদি গাড়ির কোম্পানিগুলো তাদের দাম না বাড়ায়, তাহলে কি হবে, তাদের
যে প্রফিট মার্জিন সেখানে কিন্তু প্রেসার তৈরি হবে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই যে স্মার্টফোন রয়েছে বা এই ধরনের যে ইন্ডাস্ট্রি, এখানেও কিন্তু অল্প পরিমাণে এই যে গোল্ড এবং তার সঙ্গে সঙ্গে সিলভারের ব্যবহার রয়েছে। সুতরাং এই মোবাইল কোম্পানিগুলো এরাও যদি দাম না বাড়ায় তাহলেও কিন্তু এই কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়বে। আর একটা কি ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা হচ্ছে এই ওয়ার ইন্ডাস্ট্রি। তো এটা তো পুরোপুরিভাবেই এই কপারের উপর নির্ভরশীল। তো কপারেরও যে দাম সেগুলো কিন্তু একদম টপ লেভেলে রয়েছে এবং এই দাম বৃদ্ধির কারণে এই খবর আগেই চলে এসেছিল। কবেকার খবর দেখতে পাচ্ছেন, এই আগস্ট 6, 2025 কি খবর এসেছিল, মানে এটা একটা রিপোর্ট যে ইওর নেক্সট কার কুড কস্ট মোর অ্যাজ প্রাইস প্রেসার গ্রিপস ইন্ডিয়াস অটো ইন্ডাস্ট্রি। মানে পরবর্তী কিছু সময়ের মধ্যেই গাড়ির যে দাম সেগুলো বাড়তে পারে এবং সত্যি সত্যি কিছু গাড়ি কোম্পানি তাদের যে দাম সেগুলো কিন্তু বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে কিছু চেনা পরিচিত গাড়ি রয়েছে। তো কোন কোন কোম্পানিগুলো গাড়ির দাম বাড়িয়েছে দেখতে পাচ্ছেন, এই মার্সিডিজ রয়েছে, BMW, নিসান রয়েছে, হুন্ডাই রয়েছে, হন্ডা রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে MG মোটর রয়েছে, এদের নামও কিন্তু শোনা যাচ্ছে। এই মার্সিডিজ বেঞ্চ ইন্ডিয়া এরা তাদের গাড়ির যে দাম সেটা 2% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আর এটা কবে থেকে লাগু হয়েছে দেখতে পাচ্ছেন, এই জানুয়ারির 1 তারিখের খবর এবং সেদিন থেকে এটা লাগু হয়ে গেছে, এফেক্টিভ টুডে। তো এর ফলে কি হবে, বিভিন্ন যে সেডান রয়েছে, SUV রয়েছে, সেইগুলোর যে দাম সেগুলো বেড়ে যাবে। এই BMW ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, তাদের গাড়ির যে দাম সেগুলো প্রায় 3% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কোন কোন সেগমেন্টে, এই সেডান, SUV এবং পারফরমেন্স রেঞ্জ এই সেগমেন্টগুলোতে। এবং এইখানে যে ছোট ছোট গাড়িগুলো রয়েছে তাদের উপর এই যে পার্সেন্টেজ সেটা কম বাড়ানো হয়েছে এবং বড় গাড়ির উপর এই যে দাম সেটা বেশি বাড়ানো হয়েছে। তারপরে এই MG মোটর এরাও দেখতে পাচ্ছেন এই যে 2% হারে প্রাইস হাইক করেছে। এখানে কি কি রয়েছে, এই ICE মডেল রয়েছে, মানে নর্মাল যে পেট্রোল ডিজেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই ইভি গাড়ি সবারই দাম বাড়িয়েছে। এই JSW যে MG মোটর রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে BYD এরাও ইন্ডিয়াতে তাদের গাড়ির দাম বাড়িয়েছে। আর কোন কোম্পানি রয়েছে, এই নিসান রয়েছে, এরাও তাদের যে গাড়ির দাম সেগুলো কিন্তু প্রায় 3% পর্যন্ত বাড়িয়েছে। এবং এইখানে যে গাড়ির নামগুলো নেই, মানে যে কোম্পানিগুলোর নাম নেই, তারাও কিন্তু আস্তে আস্তে এই যে প্রাইস সেটা হাইক করে দেবে। তো প্রাইস হাইক না করলে কি হবে, তাদের যে প্রফিট মার্জিন সেটা কমে যাবে। আর এই ধরনের যে কোম্পানিগুলো তারা কিন্তু কখনোই এরকমটা করে না, মানে আস্তে আস্তে এই যে কাঁচামালগুলোর দাম বাড়ছে, এই সোনাই বলুন, রূপই বলুন বা কপারের বলুন, এবং তার সঙ্গে সঙ্গে স্টিলের প্রোডাকশন খরচ বাড়ছে। তো সেই যে অতিরিক্ত খরচা সেটা কোনো না কোনো ভাবে এই যে কাস্টমার তাদের উপরেই কিন্তু পাস অন করে দেবে। এবং এরকম রিপোর্ট আমরা শুনতে পাচ্ছিলাম। এটা কলকাতার রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই নভেম্বর 25-এরই খবর। কি খবর এসেছিল, মানে রিপোর্ট, টাটা মোটরস মে হাইক প্রাইস আর্লি নেক্সট কোয়ার্টার। মানে পরবর্তী কোয়ার্টার থেকেই এই যে টাটা মোটরস তারা তাদের গাড়ির যে দাম সেটা বাড়িয়ে দিতে পারে। কি জন্য দেখতে পাচ্ছেন, এই যে ইনপুট কস্ট সেটা বেড়ে গেছে প্রায় 1.5%। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে মাহিন্দ্রা এরাও দেখতে পাচ্ছেন কনসিডার করছে কিসের ব্যাপারে, এই প্রাইস হাইকের ব্যাপারে। এই যে SUV তাদের যে প্রাইস সেগুলো খুব তাড়াতাড়ি বাড়িয়ে দিতে পারে। এটা কবেকার রিপোর্ট, এই জানুয়ারি 7-এর রিপোর্ট। মানে যে কোম্পানিগুলো এখনো গাড়ির দাম বাড়ায়নি তারাও কিন্তু তাদের গাড়ির যে দাম সেগুলো বাড়িয়ে দেবে। তবে এখানে টাটা মোটরস এরা কি বলছে, যে এদের ইনপুট কস্ট এটা তো 1.5% হারে বেড়েছে, কিন্তু তারপরে কি, দা ইন্ডাস্ট্রি হ্যাজ নট বিন এবেল টু ফুললি পাস দিস অন টু কাস্টমার। মানে এই যে ইনপুট কস্ট এটা এত বেড়ে গেছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে তারা এই যে কাস্টমার বা কনজিউমার তাদের উপর পাস অন করতে পারছে না। তো এই পাস অন না করতে পারলে কোম্পানিগুলোর যে নাম্বার সেগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই স্মার্টফোন ইন্ডাস্ট্রি এখানেও এই যে দাম সেটা বাড়তে পারে। এই জায়োমির যে প্রেসিডেন্ট তিনিই কিন্তু এই কথা বলেছেন। কি বলেছেন, স্মার্টফোনস কুড গেট ইভেন মোর এক্সপেন্সিভ নেক্সট ইয়ার অ্যামিড রাইজিং কম্পোনেন্ট কস্ট। তো এর যে বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে সেখানেও কিন্তু এই যে প্রিসিয়াস মেটালগুলো রয়েছে তার ব্যবহার রয়েছে, এবং সেই কারণে এই যে কম্পোনেন্ট কস্ট সেগুলো বেড়ে গেছে, যার কারণের জন্য এই যে স্মার্টফোনের প্রাইস সেগুলোও বাড়তে পারে। তো কিছু কিছু রিপোর্টে এরকম খবর সামনে আসছে যে 6 থেকে 7% হারে এই মোবাইল ফোনের যে দাম সেটা বাড়তে পারে। তো বুঝতে পারছেন কোথায় এই গোল্ড, সিলভার এইগুলোর দাম বাড়ছে, এবং সেইগুলো সম্পূর্ণভাবে এই গাড়ি কোম্পানিগুলো বলুন, মোবাইল কোম্পানিগুলো বলুন, এদের জন্য কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই হায়ার কপার প্রাইস টু হার্ট কেবিল অ্যান্ড ওয়্যার ইন্ডাস্ট্রি। তো এই কেবিল এবং ওয়্যার এখানে কিসের ব্যবহার সব থেকে বেশি রয়েছে, এইখানে এই কপার এটার ব্যবহারই কিন্তু সব থেকে বেশি রয়েছে। তো এই কপার এই যে কাঁচামালটা রয়েছে, এই র মেটেরিয়াল, এর দাম বাড়লে অ্যাকচুয়ালি কি হবে, এই কেবিল কোম্পানিগুলোকেও তাদের দাম বাড়াতে হবে, এবং এরা যদি দাম না বাড়ায় তাহলে কিন্তু তাদের যে মার্জিন সেটার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো এই কেবিল সেগমেন্টে কিরকম কিরকম কোম্পানি রয়েছে, এই পলিক্যাম ইন্ডিয়ার নাম দেখতে পাবেন, তারপরে এই ফিনোলেক্স কেবিল রয়েছে, KEI ইন্ডাস্ট্রি রয়েছে, এবং এই RR কাবেল রয়েছে। এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টার 3 যে নাম্বার সেগুলো দেখে নিই। তো অনেক কোম্পানি তাদের নাম্বার এনেছে, এবং তাদের মধ্যে যেগুলো বড় সেগুলোই দেখবো। প্রথমে এই যে 5 পয়সা ক্যাপিটাল, যেটাই শেয়ার মার্কেট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, এর নাম্বার চলুন একবার দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কোয়ার্টার 3 এবিটা এটা পড়ে গেছে, কত এসেছে, এই 268 মিলিয়ন রুপি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মার্জিন সেটাও কিন্তু ডাউন হয়েছে, এবং এই যে 268 মিলিয়ন রুপি এসেছে এবিটা,
এটার আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল এই 300 মিলিয়ন রুপি। এবং এই এবিটা মার্জিন এটাও ডাউন হয়েছে, এই 35.21% থেকে পড়ে হয়েছে 33.85%। এবার চলুন আরেকটু ডিটেলসে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে কনসোলিডেটেড নাম্বার এটা খুলে নিয়েছি এবং এই ফিগারগুলো কিসে রয়েছে সব এখানে দেখতে পাচ্ছেন লাখে রয়েছে। এইখানে যদি টোটাল ইনকামের কথা বলি কত এসেছে 7,933, এর আগের কোয়ার্টারে কত ছিল 7,730, এগুলো সব লাখে রয়েছে। এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 8,530, মানে ইয়ারলি ডাউন হয়েছে কিন্তু কোয়ার্টারলি সামান্য ইমপ্রুভমেন্ট এসেছে। তারপরে প্রফিট বিফোর ট্যাক্স মানে ইনকাম থেকে খরচা বাদ দিলে যেটা আসে সেটা কত এসেছে এই 1653, এর আগের কোয়ার্টারে ছিল 1274 এবং আগের বছর সেম কোয়ার্টারে 2154। এখানেও ইয়ারলি ডাউন হয়েছে কিন্তু কোয়ার্টারলি আপ। এবং কোম্পানির এই যে প্রফিট লস ফর দ্য পিরিয়ড এটা কত এসেছে এই 1229, এর আগের কোয়ার্টারে কত ছিল 948 এবং আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 1617, মানে ইয়ারলি কিন্তু কোম্পানির যে নাম্বার সেটা খুবই খারাপ এসেছে। এই কোম্পানিটাকে চাইলে আগামীকাল ফোকাসে রাখতে পারেন। তারপরের যে কোম্পানি সেটা হচ্ছে জাস্ট ডায়াল লিমিটেড। এবং যদি কথা বলি এই জাস্ট ডায়াল কোম্পানির বিশেষত্ব এটা হচ্ছে এই রিলায়েন্স গ্রুপের কোম্পানি। যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুলে নিয়েছি, প্রমোটারের কাছে কত রয়েছে 74.15%। এবং যদি প্রমোটার লিস্ট খুলে নিই এখানে দেখতে পাচ্ছেন কার নাম রয়েছে, এইখানে দেখুন রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড এদের নাম রয়েছে, এদের কাছে 63.84% স্টেক রয়েছে। আর এই রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড এটা কার কোম্পানি, এটাই রিলায়েন্স গ্রুপেরই কোম্পানি, মানে জাস্ট ডায়াল লিমিটেড এই মেজরিটি স্টেক সেটা কিন্তু রিলায়েন্স গ্রুপের কাছেই রয়েছে। তো এই কোম্পানির নাম্বার কেমন এলো, যদি কোম্পানির নাম্বারের কথা বলি কোম্পানির এই যে রেভিনিউ এটা তো ইয়ার অন ইয়ার 6.4% বেড়েছে, বেড়ে এসেছে 305 কোটি। তার সঙ্গে সঙ্গে এবিটা মার্জিন এটা এসেছে 31.2% এবং তার সঙ্গে সঙ্গে এই যে নেট প্রফিট এটাও ডাউন হয়েছে, এই 10.2% পড়ে হয়েছে 118 কোটি। এবং এইখানেও দেখতে পাবেন একটা 21 কোটির যে এক্সেপশনাল আইটেম সেটা কোম্পানির খাতা থেকে মাইনাস হয়ে গেছে। কিসের কারণে দেখতে পাচ্ছেন, ফ্রম নিউ লেবার কোড ইমপ্লিমেন্টেশন। তো এরকম বহু কোম্পানির নাম্বার এরকম কিন্তু খারাপের দিকেই আসবে, শুধুমাত্র কিসের কারণে এই নিউ লেবার কোড ইমপ্লিমেন্টেশন এটার কারণে। এবার কোম্পানির নাম্বার আরেকটু ডিটেলসে দেখবো। যদি অপারেটিং রেভিনিউ এর কথা বলি এই 287.3 কোটি থেকে এই ইয়ার অন ইয়ার 6.4% বেড়ে এসেছে 305.7 কোটি। তারপরে এই এবিটা 86.6 কোটি থেকে এই 10% বেড়ে এসেছে 95.2 কোটি। এবং এই এবিটা পর্যন্ত ভালো। তারপরে এই এবিটা মার্জিন এই 30.1% থেকে বেড়ে 31.2%। তারপরে দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার আগে প্রফিট, এবং এইখানে এই যে এক্সেপশনাল আইটেম সেটা বাদ দেওয়া হয়নি, এরপরে এক্সেপশনাল আইটেমটা বাদ দেওয়া হবে। এটা কত এসেছে এই 71.8 কোটি থেকে বেড়ে হয়েছে 82.1 কোটি। কিন্তু তারপরে যে এক্সেপশনাল আইটেম সেটা বাদ চলে গেছে এবং ট্যাক্স ফ্যাক্স এইগুলো অ্যাডজাস্ট হয়েছে। এরপরে টাটা গ্রুপের কোম্পানি টাটা এলএক্সি লিমিটেড, চলুন এখানেও নাম্বার দেখে নিই। এবং এই যে সব ফিগারগুলো সেগুলো সব লাখে দেওয়া রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম কত এসেছে 99,951, এর আগের কোয়ার্টারে ছিল 96,697 এবং আগের বছর সেম কোয়ার্টারে 97,902। এইখানে এই যে ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বাড়া। এরপর যদি প্রফিট বিফোর ট্যাক্সের কথা বলি এই প্রফিট বিফোর ট্যাক্স কত এই 14,627, এর আগের কোয়ার্টারে 21,471 এবং আগের বছর সেম কোয়ার্টারে 25,584। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা এক্সেপশনাল আইটেম এটা কিন্তু বাদ চলে গেছে 9,568। তো এটা যদি যোগ থাকতো তাহলে কিন্তু এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা বেশি আসতো, মানে 23,000 24,000-এর কাছাকাছি আসতো। কিন্তু একটা এক্সেপশনাল আইটেম এটা বাদ চলে গেছে। তো এটা কত নম্বর নোটে উল্লেখ রয়েছে এই রেফার নোট 2, তো এটা দেখে নেব তারপরে। আর এখানে যেহেতু প্রফিট বিফোর ট্যাক্স এটা কমে গেল সেই কারণে পরের ডেটাগুলো কমবে। এই যদি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড এটার কথা বলি এটা কত এসেছে এই 108 কোটি বলতে পারেন, যেটার আগের কোয়ার্টার ছিল 154 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 199 কোটি। এগুলো সব লাখে রয়েছে, তো শেষের দুটো বাদ দিয়ে দিলে এটা কোটিতে এসে যাবে। তো সেই হিসাবেই কোটিতে পড়লাম। এবার চলুন এখানে কত নম্বর নোট দেখতে বলেছে রেফার নোট 2, তো আস্তে আস্তে নিচের দিকে গেলে এই যে নোট 2 সেটা বেরিয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নোটস তার এই 2 নম্বরে চলে এসেছি। কি লেখা রয়েছে এক্সেপশনাল আইটেম ইন দ্য কারেন্ট কোয়ার্টার পার্টেন্স টু ওয়ান টাইম ইম্প্যাক্ট অফ নিউ লেবার কোড এফেক্টিভ 21 নভেম্বর 2025। তো বুঝতে পারছেন সেই নিউ লেবার কোড এটার কারণেই কিন্তু কোম্পানিগুলোর একটা এক্সেপশনাল খরচা হয়ে যাচ্ছে এবং যার কারণে পরের যে ডেটাগুলো সেগুলো কমে যাচ্ছে। এইখান থেকে কত এক্সেপশনাল আইটেম বাদ গেছে এই 95 কোটির মতো এক্সেপশনাল আইটেম বাদ গেছে। আর এই নেট প্রফিটের সঙ্গে যোগ করলে প্রায় কত দাঁড়াতো এই 200-র ওপরেই দাঁড়াতো। মানে অ্যাকচুয়ালি কোম্পানির নাম্বার ভালো এসেছে কিন্তু এই এক্সেপশনাল আইটেম এটা বাদ যাওয়ার কারণে এইখানে নাম্বার কিন্তু খারাপ দেখাচ্ছে। এরপরে যদি কথা বলি আগামীকালে সেই সমস্ত কোম্পানিগুলো যেগুলো তাদের কোয়ার্টার 3 নাম্বার দেখাবে, তো বড় বড় কিছু কোম্পানি রয়েছে যেমন এই আনন্দ রাথি স্টক ব্রোকার লিমিটেড রয়েছে, তারপরে বিড়লা মানি রয়েছে, ডে নেটওয়ার্ক এর নাম দেখা যাচ্ছে, ইকোস হোটেল রয়েছে,
তারপরে গ্রো এই কোম্পানিটা তার নাম্বার পেশ করবে। তারপরে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, এইচডিএফসি এএমসি রয়েছে, আইসিআইসিআই এএমসি রয়েছে, ইন্ডিয়ান ব্যাংক, তারপরে দেখতে পাচ্ছেন ইনফোসিস রয়েছে, আইওবি, তারপরে এমআরপিএল এর নাম দেখা যাচ্ছে, নেটওয়ার্ক 18 রয়েছে, তারপরে ইউনিয়ন ব্যাংক, তারপরে এই ওয়ারের একটা কোম্পানি ইন্দো সোলার ইন্ডাস্ট্রির নাম রয়েছে এবং এই ওয়ারে রিনিউয়েবল এই কোম্পানিগুলো আগামীকাল তাদের কোয়ার্টার 3 যে নাম্বার সেগুলো পেশ করবে। আর এরপরে যদি কথা বলি আগামীকাল 14ই জানুয়ারি, এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিসের কারণে? কারণ এর আগে এই শুক্রবারে আমেরিকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে ট্রাম্পের ট্যারিফের ব্যাপারে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিনটায় শুনানি হয়নি। তো এই ট্যারিফের ব্যাপারে যে শুনানি সেটা কবে হতে চলেছে? এই আগামীকাল মানে 14ই জানুয়ারি হতে চলেছে। দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট প্ল্যান্স রুলিং ফর জানুয়ারি 14 অ্যাজ ট্রাম্প ট্যারিফ রিমেন আনডিসাইডেড। এই ব্যাপারে আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ট্রাম্প এই ব্যাপারে সতর্কও করে রেখেছেন। কিসের জন্য? দেখতে পাচ্ছেন কমপ্লিট মেস ইফ সুপ্রিম কোর্ট রিজেক্ট ট্যারিফ, মানে যদি ট্যারিফ রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু এটা একটা বড় প্রবলেমের বিষয় হয়ে দাঁড়াবে, যেটাই ট্রাম্প তার দিক থেকে বলছে। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি তো আস্তে আস্তে আবার এই দুর্বলভাবেই ফিরে এসেছে। দেখতে পাচ্ছেন আজকের দিনে এই যে রুপি, এখানে কিরকম বড় বড় মুভমেন্ট দেখা গেছে এবং একসময় তো বড় সেই ক্যান্ডেল স্টিকের মতো একটা বড় প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছিল। এই 5 দিনেই যদি দেখেন তাহলে কিন্তু এই 0.5% কাছাকাছি ইন্ডিয়ান রুপি দুর্বল হয়ে গেছে। এরপরে ক্রিপ্টো মার্কেট, আমেরিকার এই ইনফ্লেশন ডেটা আসার পরে এই যে ক্রিপ্টো মার্কেট সেগুলোতে তেজি দেখা যাচ্ছে। বিটকয়েন 2.68% বাড়া এবং এরই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম, এখানেও সেই একই সময় তেজি দেখা গেছে। এটা এখন 3.27% বাড়া রয়েছে। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে একবার দেখে নিই। এই ডাউ জোন্স এই মুহূর্তে 0.25% ডাউন হয়ে রয়েছে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কি বলছে? এই নাসডাক কম্পোজাইটও এরকম টপ লেভেল থেকে যদি দেখেন প্রায় কিন্তু 0.69% ডাউন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।